আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসটাই আমাদের খতিয়ান সংক্রান্ত সর্বশেষ ক্লাস। আর আজকের ক্লাসের মাধ্যমে খতিয়ান সংক্রান্ত যত বিষয় আছে, যত সমস্যা আছে, আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। তো গত ক্লাসে আমাদের বিষয়বস্তু ছিল আনাগোন্ডা পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করা। আজকে আমাদের বিষয়বস্তু হলো হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করা। হাজার পদ্ধতিটা কি সেটা আমাদের বুঝতে হলে আমরা হোয়াইট বোর্ডে আমরা ক্লিক দেখি, নজর করি। স্ক্রিন তো শেয়ার করাই আছে। তো আমরা দেখি এখানে হাজার পদ্ধতি আমরা পর্চার মধ্যে দেখেছিলাম। হ্যাঁ, এক লেখা থাকে দশমিক শূন্য শূন্য শূন্য, এটা হলো হাজার পদ্ধতি। পর্চার মধ্যে এরকম লেখা থাকবে, অথবা ভিন্ন কোনো জিনিস বা এই সিস্টেমেই লেখা থাকবে। তো এই যে এখানে যে আমরা লিখলাম 1.000, এটা হলো 16 আনার সমমান। 16 আনার যেই মান এটারও সেই মান। 16 আনা তো নির্দিষ্ট প্রতীকে লেখা হয় আনাগোন্ডা সিস্টেমে। আর হাজার পদ্ধতিতে 16 আনা এটা এভাবে লেখা হয়, অর্থাৎ এক এক মানে পূর্ণাঙ্গ একটা সংখ্যা, এটা 16 আনা। তো যদি এটা 16 আনা হয়ে থাকে তাহলে এর অর্ধেক কত? 8 আনা। তাহলে 8 আনা আমরা কিভাবে লিখবো? 8 আনা লিখবো আমরা 0.500। এই 8 আনা হয়ে গেল। 8 আনা সমমান আর কি, ঠিক আছে। এরপরে যদি আমরা 4 আনা লিখতে চাই, 4 আনা লিখলে আমরা লিখবো কি? 250। কারণ অর্ধেক, 8 আনার অর্ধেক। আমরা যদি 12 আনা প্রকাশ করতে চাই, কি লিখবো? আপনারা দেখেন তো, কমেন্ট বক্সে লেখেন তো কিভাবে হতে পারে 12 আনা। দশমিক, হ্যাঁ, 0.750। কিভাবে দেখেন, এই যে এটা হলো 4 আনা, এই 8 আনা, আর এটা হলো 4 আনা, এই 12 আনা। তাহলে দুইটা যোগ করলে কত হবে? 0.750, 12 আনা। এগুলো তো আমরা কি করলাম? কমন বিষয়গুলো দেখলাম। প্রথমটা হলো 16 আনা। 16 আনা আর অর্ধেক হলো 8 আনা, মানে 0.500। 4 আনা 0.250, 12 আনা 0.750। এবার আমরা অন্যগুলা কিভাবে বের করবো? হ্যাঁ, অন্যগুলা বের করব হলো, এককে ভাগ দিব 16 দিয়ে, এরপরে তত দিয়ে গুণ করব। যেমন দেখি আমরা, 1/16 কত হইলো? 0.0625। এটা হলো 1 আনার সমমান। হ্যাঁ, এখন যদি আমরা 8 আনার সমমান বানাইতে চাই তাহলে গুণ 8। গুণ 8 হয়েছে 0.5500 আর কি। পরে দুইটা শূন্য শূন্য দিলেও যে মান, না দিলেও একই মান। যদি আমরা 12 আনা বানাইতে চাই তাহলে 1/16, 16 আনা, 16 ভাগের 1 ভাগ করতে হবে। হ্যাঁ, করার পরে গুণ 12, গুণ 12, 0.75, মানে 750, পরে শূন্য আছে। যদি আমরা 14 আনা লিখতে চাই তাহলে কত লিখবো? আপনারা লেখেন তো, 14 আনা কমেন্ট বক্সে লেখেন।
14 আনা লেখেন সবাই। ওই এখনো কেউ লিখলেন না? 875 হবে, হ্যাঁ, 825 না, 875.875। জি। ঠিক আছে, মাশাল্লাহ। এখন যদি আমরা 5 আনা, 5 আনা কত লিখবো বলেন তো? 5 আনার সমমান? 5 আনার সমমান লিখি আমরা। দশমিক 3125, হ্যাঁ। 3125। তাহলে বিষয়টা আমাদের আয়ত্ত হয়েছে, ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। এটা আমরা আরো দেখতে পারি আমাদের আহ, আজকের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে একটা পেজ, ওখানে দেখেন। এই যে এখানে দেখেন। এখানে আর কি আনার আগে আহ, দশমিকটা দেয়নি আগে। আমরা যেভাবে শিখি সেটাই সুন্দর, হ্যাঁ। সে যাই হোক, এইভাবে আমরা শিখলাম। এবার আমরা সূত্র শিখি, হাজার পদ্ধতি থেকে আমরা কিভাবে অংশ বের করব। এর আগে আমরা কি করেছি? অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা, আনা গন্ডা পদ্ধতিতে আমরা শিখেছিলাম, ঠিক না? ওখানে আনাকে গন্ডা বানাইতে হইতো, গন্ডাকে করা, এরপরে যোগ করতে হইতো, বিভিন্ন কাজ ছিল। এরপরে অংশ গুণ জমির পরিমাণ ভাগ 16 আনা ছিল, একটা বিশাল একটা কাজ ছিল। এখানে কোনো কোনো কাজ নেই, এখানে একদম সংক্ষিপ্ত, হ্যাঁ। শুধু কি লেখেন? অংশ গুণ জমির পরিমাণ, এতটুকু বাস। সমান সমান যেটা আছে ফলাফল, সবাই মুখস্থ করে ফেলেন। অংশ গুণ জমির পরিমাণ, এতটুকুই। অংশ গুণ জমির পরিমাণ। অংশ গুণ জমির পরিমাণ, হ্যাঁ, মুখস্থ করে ফেলেন। এবার দেখেন, আমাদের এই যে এখানে একটা পর্চা আছে, বিএস বা বিআরএস। এখানে কি, এটা হলো হাজার পদ্ধতিতে লেখা, হ্যাঁ। প্রথম যে কলামে আছে অকৃষি প্রজা, যাদের নাম, অর্থাৎ যারা চাষবাস করে মালিক, এদের নাম আব্দুস সালাম। 2 নম্বর ঘরটা হলো অংশ, অংশ কলাম। তার অংশ কতটুকু? তার অংশ হলো 0.625। আব্দুস শাকুর, 0.625-এ কত আনা হয়? 9 আনা হয়, ঠিক না? কারণ 0.500 হলো 8 আনা, আর 0.125 10 আনা হয়। 10 আনা, 0.625 মানে কি 10 আনা সমমান। এরপরে আব্দুস শুকুর, তার অংশ 0.250, মানে 4 আনা সমমান। এরপরে আব্দুর রহিম, তার অংশ হলো 0.125, মানে 2 আনা সমমান। এই পুরোটা মিললে কি হইলো? 16 আনা। পুরোটা মিললে কি? 16 আনা। 0.625 যোগ
0.250 যোগ 0.125 সমান সমান কত দেখেন? এক। এক মানে পূর্ণ, এক মানে কি পূর্ণাঙ্গ একটা সংখ্যা, পূর্ণ মানে 16 আনা। তো এখানে এই জমিতে থেকে তারা কি 16 আনার, সবাই মোট 16 আনা তিনজনে মিলে। এরপরে 3 নম্বর কলাম রাজস্ব, 4 নম্বর কলাম দাগ নং, জমির দাগ নম্বর, যেটা আমরা পিছনে দেখেছিলাম দাগ নম্বর, এখানেও দাগ নম্বর দেওয়া আছে। 5 নম্বর কলামে আছে কৃষি অকৃষি, জমির শ্রেণী, বাড়ি ভিটি নালা ইত্যাদি, হ্যাঁ বিভিন্ন রকম জমি, এক একটা এক এক ধরনের। 3টা এখানে জমি আছে, 3টা 3 প্রকার। এরপরে 6 নম্বর আছে দাগের মোট পরিমাণ, একর অযুতাংশ। এই দাগের মোট পরিমাণ কতটুকু এবং এখানে খতিয়ানে কতটুকু। যদি এখানে এরকম থাকতো যে দাগে আরো জমি আছে, এই খতিয়ানে কম হয়েছে, তাহলে দাগের মোট পরিমাণে এখানে লেখা থাকতো। এখানে এই দাগের যা আছে সব এই খতিয়ানে আছে, এই জন্য আর ওইখানে লেখা হয় নাই 6 নম্বর কলামে। 7 নম্বর কলামে দাগের মধ্যে অত্র খতিয়ানের অংশ, দাগের মধ্যে যে খতিয়ানটা যেখানে, এখানে খতিয়ানের অংশটা এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ এখানে 1014 যে দাগ নম্বর, 1014 দাগ নম্বরে জমি আছে কত শতাংশ? 5 শতাংশ। তাহলে 5 শতাংশ জমি কত অংশে হইল? 0.250-এ, 4 আনায়। এই যে 7 নম্বর কলামে দেখেন 0.250, 4 আনায় মানে কি 16 আনার 4 ভাগের 1 ভাগ। তাহলে যদি পূর্ণ এই দাগ, পূর্ণ জমিটা এই দাগে কতটুকু হবে? আরো 4 গুণ হয়, 4 4 5 20, 20 শতাংশ হবে এই দাগে জমিটা। যাই হোক, ওইটা না, আমাদের হইলো এখানে কতটুকু আছে। এখানে আছে অযুতাংশের ঘরে 4টা সংখ্যা থাকে। অযুতাংশের ঘরে কয়টা সংখ্যা থাকে? 4টা সংখ্যা থাকে। আমরা পড়েছি 100 অযুতাংশে 1 শতাংশ। তাহলে কি করতে হবে? অযুতাংশের ঘরে যে সংখ্যাগুলো আছে এগুলাকে ভাগ করতে হবে 100 দিয়ে, তাহলেই শতাংশ বের হবে। তাহলে এখানে আছে দেখেন প্রথমটায় 1 একর 0.500 শতাংশ অযুতাংশ। তাহলে 1 একর মানে কি 100 শতাংশ। আর অযুতাংশ এখানে আমরা কিভাবে বের করব? 5 দিয়ে 100 দিয়ে যদি আমরা ভাগ করি, এটাকে একটা শর্টকাট নিয়ম আমি বলেছিলাম আগে, সেটাও হলো কি যে 4টা সংখ্যার মধ্যে প্রথম 2টা সংখ্যা নিবেন, প্রথম 2টা সংখ্যা নিলে ওইটাই শতাংশ। তাহলে যেমন দেখেন 0.5 প্রথম 2টা সংখ্যা না, মানে 5 শতাংশ। তাহলে আগে আছে কি 100 শতাংশ, তাহলে 105 শতাংশ হয়ে গেল। একরের করে 100 শতাংশ, আর এখানে 5 শতাংশ। দ্বিতীয় নম্বর যে জমিটা সেটা হলো 5,000, 5,000 অযুতাংশ। এটা যদি আপনি শতাংশ বানান তাহলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করলে 50 হবে। তো ভাগ করা ছাড়াও আমরা এটাকে এভাবে করতে পারি, প্রথম 2টা সংখ্যা ধরি 5 শূন্য, তাহলে 50, 50 শতাংশ জমি আছে এখানে। তৃতীয় ঘরে আছে 0,0,9,0, যদি আমরা 0,0 তো কোনো মূল্য নাই, পরের সংখ্যাটা আছে, মানে প্রথম 2টাতে যেহেতু নাই তাহলে এখানে পূর্ণাঙ্গ শতাংশ নাই। পরে আছে 9, মানে 1 শতাংশের কম, 90 পয়েন্ট জমি আছে। তাহলে এখানে মোট 3টা জমিতে মিলে জমি আছে 1 একর 55 শতাংশ 90 পয়েন্ট, 1 একর 55 অযুতাংশ। তো যাই হোক, এখন আমরা দেখব যে কে কতটুকু পায় কোন জমি থেকে। তো আমরা প্র্যাকটিসের জন্য একটা জমি ধরি আমরা, সেটা কি? মনে করেন 1 একর, ওই যে প্রথম জমিটা 105 শতাংশ, ঠিক আছে? 1014 নম্বর দাগ, 105 শতাংশ জমি। 105 শতাংশ জমি মালিক এখানে কয়জন দেওয়া আছে? 3জন। কে কতটুকু মালিক এটা কিন্তু এখানে দেওয়া নাই। এটাই আমাদের বের করতে হবে সূত্র প্রয়োগ করে। সূত্র কি? অংশ গুণ জমির পরিমাণ। সূত্র কি? অংশ গুণ জমির পরিমাণ। আমরা এক একজন করে বের করি। 625 একজনের অংশ, জমির পরিমাণ কত? 105 শতাংশ। তাহলে কত কত হয় দেখেন, 0.625 এটা হলো অংশ, গুণ জমির পরিমাণ, জমির পরিমাণ 105, সমান সমান কত? 65.625। প্রথম ব্যক্তি কয় শতাংশ জমি পাবে? 65 শতাংশ ফুল, আর হলো 1 শতাংশের 100 ভাগের 62 ভাগ পাবে, 65.5 শতাংশ জমি পাবে। কোথা থেকে? প্রথম দাগ থেকে, 105 5 শতাংশ জমি থেকে।
দ্বিতীয় জনের অংশ কত? আব্দুস শুকুর, তার অংশ 0.250। তাহলে 0.250 গুণ ওই যে 105%, অংশ গুণ জমির পরিমাণ। সে জমি পাইলে কত? 26%, 26.25, মানে সোয়া 26। তৃতীয় জন, তার অংশ কত? 0.125। 0.125 গুণ 105%, যেহেতু 105, 13.125। সে জমি পাইলো কত? 13%, 13%, 12 পয়েন্ট। এই যে আমরা কি করলাম, প্রথম দাগের যে জমিগুলো আছে আমরা তিনজনের বন্টন করলাম, অর্থাৎ কে কতটুকু জমি পাইলো। প্রথম জন পাইলো 65%, দ্বিতীয় জন পাইলো 26%, তৃতীয় জন পাইলো 13%। কোন জমি থেকে? 105 জমি থেকে। তো যদি আমরা এখন যোগ করি, 65.625 যোগ 26.25 যোগ 13.125, দেখেন তো কত হইলো? 105 হইলো। 105% জমি হইলো, তিনজনে তাদের অংশ অনুযায়ী পেয়েছে। ঠিক তেমনি ভাবে আবার যদি আমরা 2 নম্বর জমিটা ধরি, 50%, সেটাও এভাবে ভাগ হবে অংশ গুণ জমির পরিমাণ। 625 গুণ 50, 200.250 গুণ 50, 0.125 গুণ 50। আবার যদি পরেরটা ধরি, এভাবে হবে। মোটটা যদি ধরি 155.90%, সেটাও যদি আমরা করি, এভাবে আমরা বের করবো। এভাবে আমরা কি করব? হাজার পদ্ধতিতে জমি বের করব। সূত্র কি? অংশ গুণ জমির পরিমাণ। বাস, এভাবে হয়ে গেল। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। কারো কোনো অস্পষ্টতা থাকলে বলেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কে কে বুঝেছেন হাত উঠান তো দেখি, কতজন বুঝেছেন। জি, আমরা আছি 35 জন, মাত্র 11 জনে বুঝেছেন। বাকিরা না বোঝার তো কোনো এখানে কারণ নাই। লেখা আছে অংশ গুণ জমির পরিমাণ, সূত্র বলে দিলাম। প্রত্যেকের বরাবর, নামের বরাবর তার অংশটা লেখা আছে, সে কতটুকু পাইবে। এখানে তো একটা দেখাইলাম নমুনা হিসেবে, অন্যান্য পর্যায়ে যদি আপনি সংগ্রহ করেন, এভাবে লেখা থাকবে। সে অংশটা কম বেশি হইতে পারে তার অংশ অনুযায়ী। সে অংশটাকে আপনি মূল জমির সাথে গুণ করে ফেলবেন। মূল জমিটা অযুতাংশের করে যেভাবে আছে বলেই তো দিলাম। অযুতাংশের করে 4টা সংখ্যা থাকে, 4টা সংখ্যাকে আপনি শতাংশ বানায় নেবেন 100 দিয়ে ভাগ করে। সেটা যদি কঠিন মনে করেন, আরেকটু সহজ করে দিলাম, প্রথম দুইটা সংখ্যা ধরবেন, সেটাই হলো শতাংশ। তো প্রথম দুইটা সংখ্যা দুইটা শতাংশ বানাইলেন, এরপর অংশ গুণ জমির পরিমাণ, বাস হয়ে গেল। এখানে বরাবর দেখেন, প্রথম জমি 1014 নম্বর জমি, বরাবর আছে বাড়ি। তো অংশ অনুযায়ী জমির পরিমাণ 8 নম্বর কলামে আছে কি 1 একর 0.500 অযুতাংশ। তো অযুতাংশকে তো আমি শতাংশ বানাইলাম, কিভাবে বানাইলাম আপনি বললাম। তো এখানে শূন্য, প্রথম শূন্য তো দাম নাই, এই জন্য আছে 500। 500কে যদি আপনি 100 দিয়ে ভাগ করেন 5 হয়। তা আগে আছে 100%, আর এখানে 5, 105%। 1 একর 5 শতাংশ, মানে কি 105%। পরেরটা শুধু 50%, পরেরটা শুধু 90.1%-এরও কম। এবার আমরা আমাদের দ্বিতীয় পর্বে চলে যাই। সেটা হলো
এলমে ফারায়েজ সংক্রান্ত কিছু আলোচনা। এলমে ফারায়েজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এলমে ফারায়েজ শিক্ষা করো, তাআল্লামুল ফারায়েজ ওয়া আল্লিমুন নাস ফাইন্না নিসফুল ইলমি। তোমরা এলমে ফারায়েজ শিক্ষা করো, লোকদেরকে শিক্ষা দাও, কেননা সেটা এলেমের অর্ধেক। তো ওহুয়া ইউনসা ওহুয়া আউয়ালু শাইইন ইউনজাউ মিন উম্মতি, প্রথম বিষয় যেটা উম্মতের থেকে ভুলে দেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে। তো এলমে ফারায়েজটা কি? আমরা যারা সিরাজি পড়েছি, আমরা তো মোটামুটি জানি, অধিকাংশ আমরা সিরাজি পড়েছি মাদ্রাসায় যেহেতু পড়েছি। বাকি যারা না পড়ছে তারা আমরা কিতাবগুলো মোতালা করে নিতে পারেন, তাহলে শিখতে পারবেন। আমাদের যে ভূমি জরিপ শিক্ষার সহজ উপায় বই এখানেও আছে। তো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে ক্রমান্বয়ে চারটি হক সম্পৃক্ত। প্রথম তো হইল অপচয় ও কার্পণ্য ছাড়া মধ্য খরচে দাফন কাফনের ব্যবস্থা করা। তো মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যায়, মৃত ব্যক্তির সম্পদ থেকে তার দাফন কাফনের ব্যবস্থা করা, সেটা অতিরিক্ত করাও যাবে না, আবার কমানো কার্পণ্য করা যাবে না। দুই নম্বর হলো অবশিষ্ট যে সম্পদ আছে, এই অবশিষ্ট সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা। মৃত ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে দুনিয়া থাকাকালীন, তাহলে আগে তার ঋণ পরিশোধ করতে হবে। তিন নম্বর হলো ঋণ পরিশোধের পর যে সম্পদ আছে সেখান থেকে এক তৃতীয়াংশ, অর্থাৎ তিন ভাগের এক ভাগ সম্পদ দ্বারা ওসিয়ত পুরা করা, যদি তার কোনো শরীয়ত সম্মত ওসিয়ত থাকে। চার নম্বর হলো দাফন কাফন, ঋণ ও ওসিয়ত পূরণের পর যে সম্পদ আছে সেটা ওয়ারিসদের মাঝে বন্টন হবে এলমে ফারায়েজ যে মোতাবেক। এখানে দুইটা ভাগ, ওয়ারিসদের মাঝে যে বন্টন হবে, ওয়ারিসদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আসহাবুল ফারায়েজ আর একটা হলো আসাবা, সবাই মুখস্থ করে ফেলেন। ওয়ারিসটা দুই প্রকার, একটা হলো আসহাবুল ফারায়েজ আর একটা কি আসাবা। আসহাবুল ফারায়েজ হলো আল আসাবা। তো প্রথম হলো আসহাবুল ফারায়েজ কারা? কোরআনে কারিমের মধ্যে যাদের অংশ নির্ধারণ করা হয়েছে তাদেরকে আসহাবুল ফারায়েজ বলে। আর আসাবা মানে আসহাবুল ফারায়েজ অংশ নেওয়ার পরে বাকি অংশ যারা পায় তাদেরকে আসাবা বলে। সবাই খেয়াল করেন, আসহাবুল ফারায়েজ কোরআনে কারিমের মধ্যে যাদের অংশ নির্ধারণ করা আছে তাদেরকে বলে আসহাবুল ফারায়েজ। আল আসাবা মানে আসহাবুল ফারায়েজ গণ অংশ নেওয়ার পরে বাকি অংশ যারা পায় তাদেরকে আসাবা বলে। তো যাদের অংশ কোরআনে কারিমে নির্ধারিত নির্ধারিত আছে তাদেরকে আসহাবুল ফারায়েজ বলে, তাদেরকে জাবিল ফুরুজও বলা হয়। এই আসহাবুল ফারায়েজ এরা মোট 12 প্রকার। কয় প্রকার? 12 প্রকার। চারজন পুরুষ, 8জন মহিলা। সবাই মুখস্থ করে ফেলেন। 12 প্রকার, 4জন পুরুষ, 8জন মহিলা। চারজন পুরুষ, একজন, এক নম্বর হলো পিতা। পিতার অংশ কোরআনে কারিমের মধ্যে কি আছে? নির্ধারিত আছে। পিতার অংশ সুদুস, সুদুস মাল আসাবা, আসাবা মহাজা, মানে মৃত ব্যক্তির যদি ছেলে থাকে, ছেলের ছেলে থাকে, তাহলে পিতাই ওই সম্পদ থেকে কি পাবে? 6 ভাগের 1 ভাগ পাবে। আর যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে, ছেলের মেয়ে থাকে, তাহলে পিতা 6 ভাগের 1 ভাগও পাবে, আবার আসাবাও হবে, অতিরিক্ত সম্পদের মালিক হবে। আবার মৃত ব্যক্তির যদি কেউ না থাকে, ছেলে মেয়ে এরা কেউ না থাকে, তাহলে শুধু আসাবা হিসেবে সম্পদ পাবে। এভাবে মায়ের অংশ, মায়ের হালতও আছে এরকম 4টা। স্বামী, স্বামীর অংশ, স্ত্রী মারা গেলে স্ত্রীর যদি ছেলে বা মেয়ে বা সন্তান না থাকে তাহলে স্বামী পাবে অর্ধেক সম্পদ, স্ত্রীর অর্ধেক সম্পদ স্বামী পাবে। আবার ছেলে বা সন্তান যদি থাকে স্ত্রীর, তাহলে স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। এমনি ভাবে স্ত্রী,
যদি স্বামী মারা যায়, স্বামীর যদি সন্তান থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। আর যদি ছেলে ছেলে মেয়ে না থাকে, স্বামী 4 ভাগের 1 ভাগ পায়। তাহলে আমরা শিখতেছিলাম প্রথমত আসাবুল ফারায়েজ হলো 12 শ্রেণী, এর মধ্যে 4 জন পুরুষ, 4 শ্রেণী পুরুষ, 8 শ্রেণী নারী। 4 শ্রেণী পুরুষ, এর মধ্যে প্রথম হলো পিতা, 2 নম্বর হলো দাদা, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো আখলি আখলি মানে কি? মা শরিক ভাই, বৈপিত্রীয় ভাই বলে যাকে বাংলায়, মা শরিক ভাই। অর্থাৎ পিতা ভিন্ন কিন্তু মা এক, এরকম ভাই যে আছে, ভাই ভাইয়ের থেকে কি পাবে? ওয়ারিস পাবে, মিরাজ পাবে। তো আমরা মুখস্থ করে ফেলি, পিতা, দাদা, ভাই, এ, স্বামী, মা শরিক ভাই বা বৈপিত্রীয় ভাই। পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। সহজ না? সিরিয়ালও তো সিরিয়াল করাই আছে, পিতা, পিতার পরে দাদা, এরপরে ভাই, এরপরে কি স্বামী, এরপরে মা শরিক ভাই, 4টা। এরপরে যদি আমরা যাই নারীদের ক্ষেত্রে, নারীদেরও এরকম একটা সুন্দর সিরিয়াল দেওয়া আছে, এইভাবে মুখস্থ করতে সহজ হবে। সেটা দেখেন, 1 নম্বর হলো স্ত্রী, 1 নম্বর কি? স্ত্রী। 2 নম্বর হলো মেয়ে, কন্যা। 3 নম্বর হলো বিনতুল ইবিন মানে ছেলের মেয়ে, ছেলের কন্যা, নাতনি। এই তিনজন দেখেন একটা সিরিয়াল আছে, স্ত্রী, কন্যা, ছেলের কন্যা। সবাই মুখস্থ করেন, স্ত্রী, কন্যা, ছেলের কন্যা, 3 জন গেল। 4 নম্বর হইল বোন। এই বোন 3 প্রকার। বোন 3 প্রকার: হাকিকি বোন মানে আপন বোন, এক সহোদর; উখতুল আবিন মানে বইমাত্রেয় বোন; উখতুল আবিন মানে কি? বাপ শরিক বোন, মা ভিন্ন, বাপ এক; উখতুল উম্মিন বৈপিত্রীয় বোন মানে মা শরিক বোন, অর্থাৎ মা এক, বাপ ভিন্ন। তাহলে 3 প্রকার হইল না? বোন, হাকিকি বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন। হাকিকি বোন, বাপ শরিক বোন, মা শরিক বোন। এরপরে কি? 6 জন গেল, হ্যাঁ। এরপরে হলো মা আর দাদি। এরপরে কি? মা আর দাদি নানি, তারাও অংশীদার হয়, ওয়ারিস পায়, মিরাজ পায়। তাহলে আমরা দেখলাম কোরআনে কারিমে বর্ণিত আসহাবে ফারায়েজ 8 প্রকার। 4 প্রকার হলো পুরুষ, মোট 12 প্রকার। 4 প্রকার পুরুষ, 8 প্রকার নারী। 4 প্রকার পুরুষ: পিতা, দাদা, স্বামী, মা শরিক ভাই। আর নারীরা হলো 8 প্রকার: স্ত্রী, কন্যা, ছেলের কন্যা। আর বোন 3 প্রকার: বোন, হাকিকি বোন আপন বোন, বাৎসরিক বোন, মা শরিক বোন। আর হলো মা আর দাদি নানি। এই হলো কত প্রকার? মোট 12 প্রকার। তো কোরআনে কারিমের মধ্যে অংশ নির্ধারণ করা আছে 6টা। কয়টা অংশ নির্ধারণ করা আছে? 6টা। নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। সবাই মুখস্থ করে ফেলেন। নিসফ, রুবু, সুমুন, সুলুসানে, সুলুস, সুদুস। নিসফ মানে কি? 2 ভাগের 1 ভাগ, হ্যাঁ। রুবু মানে 4 ভাগের 1 ভাগ। সুমুন মানে 8 ভাগের 1 ভাগ। সুলুসানে মানে 3 ভাগের 2 ভাগ। সুলুস মানে 3 ভাগের 1 ভাগ। সুদুস মানে 6 ভাগের 1 ভাগ। সিরাজের মধ্যে আমরা পড়েছি আলা তাজিফ ওয়া তানসিফি মানে ডবল হিসেবে, অর্ধেক হিসেবে। নিসফ মানে অর্ধেক, 2 ভাগের 1 ভাগ। এটার অর্ধেক হইল কি? 4 ভাগের 1 ভাগ। এটার অর্ধেক কি? 4 ভাগের 1 ভাগ। এটার অর্ধেক কি? 8 ভাগের 1 ভাগ। তাহলে কমে গেল। আবার যদি উপরের দিকে যান, 8 ভাগের 1 ভাগ, এটা ডবল কি? 4 ভাগের 1 ভাগ। এটা ডবল কি? 2 ভাগের 1 ভাগ। আবার দেখেন সুলুসান, 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের
দুই ভাগ, এটার অর্ধেক কত? তিন ভাগের এক ভাগ। এটার অর্ধেক কত? ছয় ভাগের এক ভাগ। আবার যদি বিপরীত দিকে যান, তাহলে ছয় ভাগের এক ভাগ, এটা ডবল তিন ভাগের এক ভাগ, এটা ডবল তিন ভাগের দুই ভাগ। এভাবে কোরআন কারীমের অংশগুলো নির্ধারণ করা আছে। এই হলো আমাদের এলমে ফারায়েদ সংক্রান্ত কিছু আলোচনা। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল মাসালা দেখি, একটা অ্যাপ ব্যবহার করে। উত্তরাধিকার, হ্যাঁ, আমি একটা অ্যাপ চালু করলাম। এখানে দেখেন, উত্তরাধিকার, জীবিত আত্মীয় স্বজনের তালিকা, মুসলিম, সম্পদের বিবরণ। এখানে আত্মীয় স্বজনের তালিকা দেওয়া আছে। এখানে সম্পদ, জমি, মুদ্রা, টাকা, স্বর্ণ ইত্যাদি সব লেখা আছে। এখানে মনে করেন আপনি স্বামী মারা গেছে, তাহলে স্বামীর ঘরে আর কিছু লাগবে না, স্ত্রী। এখানে লিখবেন কয়জন, প্লাসে ক্লিক করলে বাড়বে, মাইনাসে ক্লিক করলে কমবে। স্ত্রী একজন আছে, দুইজনও থাকতে পারে, সমস্যা নাই। পুত্র, ছেলে, ছেলে কয়জন আছে? মনে করেন ছেলে আছে দুইজন। এরপর একটা ঘর আছে, দেখেন মৃত পুত্র। শরীয়তের মাসআলা অনুযায়ী মৃত পুত্র কোনো সম্পদ পায় না, হ্যাঁ, কিন্তু দেশীয় আইনে মৃত পুত্র সম্পদ পায়। এই অ্যাপটা ব্যবহারের ক্ষেত্রে আমরা এটা একটু লক্ষ্য রাখবো। এখানে এই অ্যাপটার মধ্যে সবগুলো ঠিক আছে, বাকি নিয়ম অনুযায়ী শুধু এখানে মৃত ছেলে মেয়ে এদের অংশ এখানে দেওয়া হয়েছে, এটা শরীয়ত বিরোধী। বাকি সব ঠিক আছে। তো কন্যা, কন্যা মনে করেন তিনজন আছে, এ লিখলাম, হ্যাঁ। স্বামী মারা গেছে, স্ত্রী আছে একজন, পুত্র আছে দুইজন, কন্যা আছে তিনজন। এবারে পিতা আছে, মাতা আছে মৃত ব্যক্তির। আরো আপনি যারা যারা আছে, দাদি নানি ভাই বেড়াদর যত যত আছে সব দিতে পারেন। তা আপাতত আমরা দিলাম না, এগুলোই দিলাম। এবার জমি, কত শতাংশ জমি আছে আমরা লিখবো। মনে করেন 2 একর জমি আছে, মানে 200%। টাকা আছে, মনে করেন 5 লাখ টাকা আছে। স্বর্ণ, 80 ভরি স্বর্ণ আছে। লেখার পরে কি করলাম, ফলাফলে ক্লিক করলাম, আপনার ফলাফল সব চলে আসছে। দেখেন নিচে দেখেন আপাতত হিসাবে ধাপসমূহ। এখানে কোন সূত্রে অঙ্কটা করা হয়েছে এটা বলে বলে দেওয়া হয়েছে। স্ত্রী 8 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। পিতা 6 ভাগের 1 অংশ পাবে যখন সন্তান বা সন্তানের সন্তান থাকে। মাতা 6 ভাগের 1 অংশ পাবে যখন পুত্র পুত্রের পুত্র এবং 2 বা ততোধিক ভাই বোন পিতা থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসেবে পাবে যখন পুত্র থাকে। পুত্র কন্যা 2 ভাগের 1 অনুপাতে অবশিষ্ট সম্পত্তির উত্তরাধিকারী হয়। এবার দেখেন ডান পাশে এই যে একটা গ্রাফ যেটা আমি ঘুরাচ্ছি, দেখেন এটা ডান পাশে আছে আত্মীয়, স্ত্রী, পুত্র 1, পুত্র 2, দুইজন পুত্র তো, কন্যা 1 2 3, তিনজন, পিতা মাতা। এখানে যেই কালার গুলো আছে, যার সাথে যেই কালার গুলো আছে এই গ্রাফের মধ্যে, তার সাথে সেই কালার গুলো আছে, ঠিক আছে। স্ত্রী, স্ত্রীর অংশ কত, এই দেখেন, এই যে স্ত্রী, স্ত্রীর অংশ 0.125। এবার পুত্র 1, পুত্রের অংশ কত, 0.154। দ্বিতীয় পুত্র এটা। এরপরে কন্যা 1, হ্যাঁ, কন্যা 2, কন্যা 3। এরপরে পিতা, এরপরে মাতা, সবার অংশ এখানে দেওয়া আছে। এই অংশ অনুযায়ী এই সম্পদ থেকে এখানে প্রত্যেকের অংশ এখানে দেওয়া হইল। মোট জমি ছিল 200%, টাকা ছিল 5 লক্ষ টাকা, স্বর্ণ হইল 80 ভরি। দেখেন স্ত্রী, তার অংশ 0.125, ওই যে 2 আর 8 ভাগের 1 ভাগ পায় ছেলে মেয়ে থাকার কারণে।
সেই অনুযায়ী জমি পাইতেছে 25%, বরাবর দেয়া লেখা আছে 25, স্বর্ণ পাইতেছে 10 ভরি, টাকা পাইতেছে 62,500। পুত্র এক, প্রত্যেক পুত্র দুইজন যেহেতু, জমি পাবে 30.91% করে, স্বর্ণ পাবে 12.37 ভরি, টাকা পাবে 77.79 টাকা। দ্বিতীয় পুত্র সমান পাবে কন্যা, কন্যা পুত্রের অর্ধেক, এই জন্য কন্যার অংশ, কন্যা পাবে জমি 15.46%, 30-এর অর্ধেক 15, স্বর্ণ অর্ধেক পাবে 6.18, টাকা 38,640। তিনজন কন্যা সবাই সমান সমান পাবে। এরপরে পিতা, পিতা পায় 6 ভাগের 1 ভাগ, মাতাও 6 ভাগের 1 ভাগ, তাদের অংশ সমান সমান। দেখেন জমি 33%, 33.40%, স্বর্ণ 13.36 ভরি, টাকা হলো 83,500 টাকা। এভাবে আপনি অন্য যে কাউরে দিয়া করতে পারেন, আপনি এভাবে আপনি অঙ্ক করতে পারবেন, হয়ে যাবে। তাহলে আজকে আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হলো খতিয়ান থেকে হাজার পদ্ধতিতে অংশ বের করার নিয়ম, আর একটা হলো এলমে ফারায়েদের কিছু আলোচনা, প্রাথমিক ধারণা, এবং একটা অ্যাপের মাধ্যমে আমরা এলমে ফারায়েজ কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম। আজকের আমাদের মূল ক্লাস এই পর্যন্তই।